হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নীল আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাহিনীটা শুনলে আপনারা রীতিমতো শকড হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সোজা ঘটনায় চলে যাই। 2011 সালের 8 ফেব্রুয়ারি রাজস্থানের আলোয়ার নিবাসী শকুন্তলার সাথে খুব ধুমধাম করে বিয়ে হয় দিল্লির রবি কুমারের। বিয়ের সময় রবি কুমারের বয়স ছিল 22 বছর আর শকুন্তলার বয়স ছিল 18 বছর। রবি কুমার মধ্যবিত্ত বাড়ির খুব ভদ্র ছেলে ছিল, তাই বাবা মাও তার জন্য নম্র, ভদ্র, শান্তশিষ্ট একটি মেয়ে খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর রাজস্থানের আলোয়ার থেকে একটি মেয়ের সম্বন্ধ আসে। শকুন্তলাকে দেখেই রবি এবং তার পরিবারের খুব পছন্দ হয়ে যায়। তারপর দিন তারিখ ঠিক করে 2011 সালের 8 ফেব্রুয়ারি রবি এবং শকুন্তলার বিয়ে হয়ে যায়। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ের পরের দিনই শকুন্তলা কান্নাকাটি শুরু করে দেয় এবং বলতে থাকে সে তার বাবার বাড়িতে যাবে। বিয়ে হয়ে আসা মেয়েদের নিজের বাড়ির জন্য মন খারাপ হওয়াটা স্বাভাবিক, তাই খুব সহজেই রবির পরিবার শকুন্তলাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেলেও নতুন বউ আর শ্বশুর বাড়িতে ফিরতে চায় না। রবি যখনই শকুন্তলাকে ফোন করে তখনই শকুন্তলা বিভিন্ন বাহানা বানায় আর বলতে থাকে, আর কিছুদিন বাবার বাড়িতে থাকি না, তারপর তো সারা জীবন শ্বশুরবাড়িতেই থাকতে হবে। এভাবেই প্রায় 15 দিন বাবার বাড়িতে থেকে তারপর শ্বশুরবাড়ি ফিরে আসে শকুন্তলা। এরপর রবির সাথে খুব হাসি খুশিতে সংসার করতে শুরু করে শকুন্তলা। তাদের বিয়ের 1.5 মাসের মাথায় শকুন্তলা রবিকে বলে, দিল্লিতে আমার যে দিদি থাকে ওর ওখানে আমাকে নিয়ে যাবে। স্ত্রীকে খুশি করতে রবি ঠিক 2 দিন বাদে শকুন্তলাকে নিয়ে তার দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই দিনটি ছিল 2011 সালের 22 মার্চ, মঙ্গলবার। ওই দিন শকুন্তলার সাথে রবি যে বাইরে গেল আর কোনোদিন নিজের বাড়িতে সে ফিরে আসলো না। 22 মার্চ সকালবেলা শকুন্তলাকে সাথে নিয়ে দক্ষিণ পশ্চিম দিল্লিতে নিজের বড় শালিকার বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিল রবি। কিন্তু ওই দিন দুপুরবেলা শকুন্তলা একা একা শ্বশুর বাড়িতে ফিরে আসে আর শ্বশুরের কাছে জিজ্ঞাসা করে, রবি কোথায়, ও বাড়ি আসেনি? রবির বাবা শকুন্তলার এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, রবি তো তোমার সাথেই তোমার দিদির বাড়িতে যাবে বলে বের হলো, তুমি একা ফিরে এলে কেন? শকুন্তলা তখন বলে, দিদির বাড়ি পর্যন্ত রবি আমার সাথেই ছিল, কিন্তু দিদির বাড়িতে ঢোকার আগেই রবি আমাকে বলল, তুমি ভিতরে যাও, আমি 5 মিনিটের ভিতর আসছি। কিন্তু ও আর ফিরে আসেনি। আমি ভাবলাম রবি হয়তো বাড়ি চলে এসেছে আর ওকে ফোনেও পাচ্ছি না, তাই আমিও বাড়ি ফিরে আসলাম। শকুন্তলার এই কথা শুনে বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায় এবং বিভিন্ন জায়গায় রবির খোঁজ খবর নেওয়া শুরু করে, কিন্তু কোথাও রবির কোনো সন্ধান মেলে না। ফলে 2011 সালের 23 মার্চ রবির বাবা পুলিশ স্টেশনে গিয়ে রবির নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখায়। পুলিশের কাছে রিপোর্ট জমা পড়তেই তারা রবিকে খোঁজা শুরু করে দেয়। তদন্তের শুরুতেই শকুন্তলাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কারণ নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত রবি কুমার শকুন্তলার সাথেই ছিল। শকুন্তলার বয়ান অনুযায়ী পুলিশ দিল্লির বিভিন্ন জায়গায় রবিকে খুঁজতে থাকে, কিন্তু প্রায় 1 মাস পেরিয়ে গেলেও রবির কোনো খোঁজ পায় না পুলিশ। রবির ফোনের লাস্ট লোকেশনও শকুন্তলার দিদির বাড়ির কাছে দেখাতে থাকে। পুলিশের তদন্ত সেভাবে এগোচ্ছে না দেখে রবির বাবা এবার শকুন্তলার দিদির বাড়ির এলাকায় কাপাসহেরা থানায় গিয়ে রবির মিসিং রিপোর্ট লেখায়, কিন্তু কাপাসহেরা থানার পুলিশ অফিসার রাও রবিকে খুঁজে পান না। ফলে তখন রবির বাবা মিডিয়ার সামনে পুলিশের ওপর নিজের ক্ষোভ উগরে দেন। এতে মিডিয়ার চাপে পড়ে দিল্লি পুলিশ রবির মিসিং রিপোর্ট দিল্লি ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয়। কেসটা ক্রাইম ব্রাঞ্চের হাতে আসতেই ঝড়ের গতিতে এগোতে শুরু করে সবকিছু। তারা এই কেসে সন্দেহের তালিকায় থাকা সবাইকে আবারও জিজ্ঞাসাবাদ করে, এমনকি শকুন্তলার বাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়। আর সেখান থেকেই একটি নাম বের হয়ে আসে পুলিশের কাছে, কমল সিংলা। কিন্তু কে এই কমল সিংলা? রবির নিখোঁজ হওয়ার সাথে কমল সিংলার কি সম্পর্ক, এবার সেটাই জানব। রাজস্থানের আলওয়ার নিবাসী কমল সিংলা একজন ইট বালি সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। 2010 সালের দিকে এই বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই দেওয়ার সূত্রেই প্রথমবার শকুন্তলাদের গ্রামে পৌঁছায় কমল। যেহেতু সেখানে একটি বড় প্রজেক্টের কাজ চলছিল, তাই প্রায় দিনই কমল ওই গ্রামে যাতায়াত করতে থাকে। এর মধ্যেই একদিন 17 বছর বয়সী শকুন্তলার সাথে কমল সিংলার দেখা হয়। প্রথম দেখাতেই শকুন্তলাকে ভালো লেগে যায় কমলের, কিন্তু শকুন্তলার সাথে কথা বলার কোনো সুযোগ পায় না কমল সিংলা। এরপর স্থানীয় কিছু দিনমজুরের কাছে শকুন্তলার ব্যাপারে খোঁজ নিয়ে কমল বুঝতে পারে শকুন্তলার কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ রাস্তা হলো শকুন্তলার ভাই রাজু। তাই কমল ইচ্ছাকৃতভাবেই শকুন্তলার ভাই রাজুর সাথে আলাপ জমায়, আর কিছুদিনের মধ্যে সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয়। কমল আর রাজু খুব ভালো বন্ধু হয়ে যায়। ফলে খুব স্বাভাবিকভাবেই শকুন্তলাদের বাড়িতে কমলের যাতায়াত শুরু হয়। সেখান থেকেই কমল আর শকুন্তলার ভিতর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেটা সবার চোখের আড়ালে। সবার চোখ ফাঁকি দিয়ে কমল আর শকুন্তলা গ্রামের বাইরে বিভিন্ন জায়গায় দেখা করতে শুরু করে। একটা সময় পর কমল সিদ্ধান্ত নেয় যে শকুন্তলাকে সে বিয়ে করবে, কিন্তু যেহেতু শকুন্তলার বয়স 17 বছর, অর্থাৎ আইন অনুযায়ী সে নাবালিকা ছিল, তাই শকুন্তলার 18 বছর বয়স হওয়া পর্যন্ত কমল অপেক্ষা করতে থাকে। কিন্তু কমলের এই অপেক্ষা শেষ হবার আগেই শকুন্তলার পরিবার কমল আর শকুন্তলার প্রেমের সম্পর্কের কথা জেনে যায়। এবার যেহেতু জায়গাটা রাজস্থান, তাই ওদের মাঝেই বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় ওদের জাতি। ধর্ম এক হলেও শকুন্তলা ছিল উঁচু জাতের আর কমল সিংলা ছিল নিচু জাতের।
তাই কমলের যতই টাকা পয়সা থাকুক শকুন্তলার পরিবার কমলকে জামাই হিসেবে মেনে নিতে রাজি হয় না। কিন্তু শকুন্তলার পরিবার বুঝতে পারে যে মেয়ের 18 বছর পার হতে কমলের সাথে সে পালিয়ে যেতে পারে, তাই তারা দ্রুত শকুন্তলার বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করে দেয়। আর শেষমেশ শকুন্তলার 18 বছর 2 দিন বয়সে বিয়ে হয়ে যায় দিল্লি বসবাসকারী রবি কুমারের সাথে। রবির পরিবার জানতেও পারেনি যে শকুন্তলাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনা সামনে আসার পর থেকে শকুন্তলা ও কমল সিংলাকে একটানা পুলিশ জিজ্ঞাসাবাদ করতে থাকে যে রবি কোথায়, সে আসলে বেঁচে আছে কিনা, বা মারা গিয়ে থাকলে তার ডেড বডি কোথায়। এইরকম আরও অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু তারা দুজনই সবসময়ই অস্বীকার করতে থাকে এবং বলতে থাকে যে রবির নিখোঁজ হওয়ার পিছনে তাদের কোনো হাত নেই। এরপর অনেক কাঠখুড়ি পুরানোর পর 2012 সালের মার্চ মাসে শকুন্তলা এবং কমলের পলিগ্রাফ টেস্ট করার অনুমতি পায় পুলিশ। এবার আমাদের জানা দরকার এই পলিগ্রাফ টেস্টটা আসলে কি। পলিগ্রাফ টেস্টের আরেকটি নাম হলো লাই ডিটেক্টর টেস্ট, যেখানে অভিযুক্তের ব্লাড প্রেশার, হার্ট রেট এবং শ্বাস প্রশ্বাসের উপর ভিত্তি করে বোঝা যায় যে সে সত্যি কথা বলছে নাকি মিথ্যে বলছে। কিন্তু এই পলিগ্রাফ টেস্ট যে সবসময় কার্যকারী হয় তেমনটা কিন্তু না। এর অ্যাকিউরেসি 70% থেকে 90%-এর মধ্যে ঘোরাফেরা করে। এবার কমল আর শকুন্তলার পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে সেটাই হলো, দুইজনই এই টেস্টের সততার সাথে পাশ করে গেল। এবার যেহেতু কমল আর শকুন্তলার বলা প্রত্যেকটা কথা পলিগ্রাফ টেস্ট রিপোর্টে সত্যি বলে প্রমাণিত হয়েছিল, তাই আদালত বাধ্য হয়েছিল ওদের দুজনকে মুক্তি দিতে। এদিকে পুলিশেরও কিছু করার ছিল না। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী রবি কুমার নিখোঁজ হবার 1 বছর পর থেকেই শকুন্তলা নিজের শ্বশুরবাড়ি ছেড়ে রাজস্থানে কমল সিংলার সাথে থাকতে শুরু করে। তারপর 2017 সালে ওরা দুজন বিয়েও করে ফেলে। আর এই খবর পেয়ে রবির বাবা আবার উঠে পড়ে লাগে কমল আর শকুন্তলার শাস্তির দাবিতে। তিনি আদালতের কাছে অনুরোধ করেন যে কমল সিংলা, শকুন্তলা এবং শকুন্তলার ভাই রাজুর ব্রেইন ম্যাপিং টেস্ট করার জন্য। ধরুন আপনাকে কোনো একটা বিষয়ে জিজ্ঞাসা করা হলো, এবার আপনি যদি যেটা সত্যি সেটা উত্তর দেন তাহলে আপনার ব্রেন খুব নর্মালি রিয়্যাক্ট করবে, আর যদি মিথ্যে বলেন তাহলে আপনার ব্রেনে এমন কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখা যাবে যেটার মাধ্যমে বোঝা যাবে আপনি মিথ্যে বলছেন। যাই হোক 2017 সালের নভেম্বর মাসে কমল সিংলার শকুন্তলার ভাই রাজুকে ব্রেন ম্যাপিং টেস্ট করার জন্য গান্ধীনগরের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে দিয়ে আসা হলো। কিন্তু সেইবারের জন্য শকুন্তলা বেঁচে গেল, কারণ শকুন্তলা তখন গর্ভবতী ছিলেন। শকুন্তলার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাকে ব্রেন ম্যাপিং টেস্টের থেকে বিরত রাখে ওদের পক্ষে উকিল। তারপর শকুন্তলার ভাই রাজু এবং কমল সিংলার ব্রেন ম্যাপিং টেস্ট হয়। এটি রাজু নির্দোষ বলে প্রমাণিত হলেও কমল সিংলা ফেঁসে যায়। পুলিশ টেস্ট রিপোর্ট দেখে নিশ্চিত হয় যে রবি কুমারের নিখোঁজ হওয়ার পিছনে কমল সিংলা প্রত্যক্ষভাবে জড়িত, কিন্তু শুধু এই রিপোর্ট দিয়ে কাউকে গ্রেপ্তার বা দোষী সাব্যস্ত করা সম্ভব নয়। তাই পুলিশ এবার প্রমাণ একত্রিত করার জন্য সময় নেয় এবং শকুন্তলা আর কমল সিংলাকে নির্দেশ দেয় যে তদন্ত চলাকালীন তারা যেন শহরের বাইরে না যায়। কিন্তু তারা দুজন বুঝতে পারে যে তারা যে কোনো সময় পুলিশের হাতে গ্রেপ্তার হতে পারে, তাই ব্রেন ম্যাপিং টেস্টের পরের দিনই শহর ছেড়ে পালায় দুজনে। তারপর পুলিশ বহু চেষ্টা করেও দুজনকে খুঁজে পায় না। এভাবেই মাসের পর মাস কেটে যায়, কিন্তু শকুন্তলার কমল সিংলার কোনো খোঁজ মেলে না। এমনকি পুলিশের তরফ থেকে 50,000 টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয় যদি কেউ শকুন্তলার কমল সিংলার ব্যাপারে খোঁজ দিতে পারে। অবশেষে 2019 সালের সেপ্টেম্বর মাসে পুলিশের জালে ধরা পড়ে কমল সিংলা, কিন্তু সেইবারও পুলিশের হাত থেকে বেঁচে পালায় শকুন্তলা। কমল সিংলাকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দি রীতিমতো চমকে দেয় পুলিশকে। কমল সিংলা আর শকুন্তলা দুজনে মিলে নির্দোষ রবি কুমারের সাথে যে ভয়ঙ্কর অপরাধ করেছিল সেটা শুনে আপনারা শিউরে উঠবেন। রবি কুমারের সাথে বিয়ে হওয়ার পরের দিনই শকুন্তলা যে নিজের বাপের বাড়িতে চলে গিয়েছিল সেটা মনে আছে নিশ্চয়। বিয়ের পর দিনই আলোয়ারে ফিরে গিয়ে প্রেমিক কমল সিংলার সাথে দেখা করে শকুন্তলা। শকুন্তলা কমল সিংলাকে বলে যে কিছুতেই আমি রবি কুমারের সাথে সংসার করতে পারবে না, তার চেয়ে আমার মরে যাওয়া ভালো। শকুন্তলার এমন কথা শুনে কমলের মাথা ঠিক থাকে না। সে শকুন্তলাকে বলে, তুমি কেন মরবে? যার জন্য তুমি মরার কথা ভাবছো সেই রবিকেই একবার মেরে ফেলতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। ব্যাস, তারপরই দুজন মিলে রবিকে হত্যা করার প্ল্যানিং করতে থাকে। এই খুনটা যেন নিখুঁতভাবে করা যায় সেই জন্য বলিউড সিনেমা হামরাজ এবং হেলেন অফ ট্রয় এই সিনেমা দুইটি খুব মনোযোগ সহকারে দেখে কমল সিংলা। আর তারপর এই খুনের ষড়যন্ত্রে কমল সিংলা নিজের ড্রাইভার গণেশকেও সামিল করে নেয়। কমল সিংলা গণেশকে 70,000 টাকা অফার করে, আর গণেশও টাকার লোভে রাজি হয়ে যায়। 15 দিন ধরে সমস্ত প্ল্যান করার পর শকুন্তলা দিল্লিতে রবির কাছে ফিরে আসে, আর এমনভাবে রবির সাথে থাকতে শুরু করে যেন রবি তার জীবনের সবকিছু। কিন্তু এই সময়টাতে শকুন্তলা রবির সাথে কোনো শারীরিক সম্পর্ক স্থাপন করে না। শকুন্তলা রবিকে মিথ্যা কথা বলে যে কোনো এক গুরুজি নাকি তাকে বলেছে বিয়ের পর 2 মাস স্বামীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন না করতে, এতে নাকি স্বামীর অমঙ্গল হবে। সহজ সরল রবি শকুন্তলার এই মিথ্যা কথা মেনে নেয়, আর এভাবেই দিন পার হতে থাকে। আর তারপরেই আসে 2011 সালের 22শে মার্চ, সেই অভিশপ্ত দিন।
সাজানো প্ল্যান অনুযায়ী দিদির বাড়ি যাওয়ার কথা বলে 22 মার্চ রবিকে বাড়ি থেকে বের করে আনে শকুন্তলা। ওদিকে দিদির বাড়ির কাছে একটা গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে কমল সিংলা আর গণেশ। রবি এবং শকুন্তলা ওর দিদির বাড়ির কাছে পৌঁছতেই আচমকা গাড়ি নিয়ে ওদের সামনে উপস্থিত হয় কমল সিংলা। কমলকে দেখে শকুন্তলা এমন একটা ভান ধরে যেন বহুদিন পর তাদের দুজনে দেখা হলো। শকুন্তলার বিয়ে হয়ে গেছে জেনে কমলও অবাক হওয়ার ভান করে। কথাবার্তার এক পর্যায়ে শকুন্তলা কমলকে তার দিদির বাড়ি আসার জন্য নিমন্ত্রণ করে। কমল তখন বলে দিদির বাড়ি যাওয়ার আগে একটু মিষ্টি কিনতে হবে। কমলের এই কথা শোনার পর শকুন্তলা তখন রবিকে বলে, তুমি তাহলে কমলের সাথে গিয়ে মিষ্টি নিয়ে এসো, আমি ততক্ষণ দিদির বাড়িতে তোমাদের জন্য অপেক্ষা করছি। শকুন্তলার এই কথা শোনার পর সহজ সরল রবি কমলের গাড়িতে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর কমল রবিকে বলে, একটু চা খাবে নাকি? রবি কমলের এই প্রস্তাবে রাজি হয়। এরপর গণেশ রবি আর কমলের জন্য চা আনতে যায়, কিন্তু চা আনার সময় গণেশ রবির চায়ের মধ্যে হাই ডোজের ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। ফলে সেই চা খেয়ে কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ে রবি। আর সেই সুযোগেই আগে থেকে ঠিক করে রাখা একটা শুনশান জায়গায় গাড়িটি নিয়ে দাঁড় করিয়ে দেয় গণেশ। এরপর বন্ধ গাড়ির ভিতর রবিকে গলা টিপে হত্যা করে কমল সিংলা। তারপর কমল আর গণেশ মিলে রবির দেহটাকে কেটে 25টা টুকরো করে ফেলে আর দিল্লি থেকে রাজস্থান যাওয়ার পথে হাইওয়ের ধারে বিভিন্ন জায়গায় সেই টুকরোগুলো ছড়িয়ে দেয়। তবে রবির দেহের যে টুকরোটা আকারে সবথেকে বড় ছিল সেটা কোথাও ফেলার রিস্ক নেয় না কমল। সেই টুকরোটা নিয়ে সোজা নিজের দোকানের সামনেই চলে আসে কমল এবং দোকানের সামনে একটি ফাঁকা জমিতে 5 থেকে 6 ফুট মাটি খুঁড়ে সেখানে পুঁতে দেয়। কমলের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি শুনে পুলিশ এবার গণেশকে খোঁজা শুরু করে। টানা 3 দিন খোঁজার পর অবশেষে বিহারের সামস্তিপুর থেকে গণেশকে গ্রেফতার করে পুলিশ। তারপর কমল আর গণেশকে নিয়ে রাজস্থানের আলওয়ারে পৌঁছায় পুলিশ। এরপর কমলের দোকানের সামনের সেই ফাঁকা জমি থেকে উদ্ধার হয় রবি কুমারের সেই কঙ্কালসার দেহাংশ। কিন্তু তখনও শকুন্তলার কোনো খোঁজ পায় না পুলিশ। 2019 সালের সেপ্টেম্বর মাসে কমল গ্রেফতার হয়। ওই বছরই গণেশও গ্রেফতার হয়। কিন্তু শকুন্তলা কোথায়? 2019 সাল শেষ হয়ে 2020 সালও শেষ হয়ে গেল, তবুও শকুন্তলার কোনো খোঁজ পেল না পুলিশ। ততদিন কোভিড, লকডাউন সব দেখে ফেলল ভারতের মানুষ। ক্যালেন্ডারে চলে আসলো 2021 সাল। এদিকে রবি কুমার মারা গিয়েছিল সেই 2011 সালে, অর্থাৎ রবি কুমার হত্যার প্রায় 10 বছর পার হয়ে গিয়েছিল। তখনও এই কেসের প্রধান কালপ্রিট শকুন্তলা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। তারপর 2021 সালের জুলাই মাসে কমল ও গণেশের গ্রেপ্তার হওয়ার প্রায় 22 মাস পার হয়ে গেছে। শকুন্তলা ভেবেছিল এই করোনা লকডাউনের মধ্যে পুলিশ হয়তো তাকে খোঁজাই বন্ধ করে দিয়েছে, তাই সে সবার চোখ ফাঁকি দিয়ে আবারও আলওয়ারে এসে তার এক আত্মীয়ের বাড়িতে ডাঁ ঢাকা দেয়। কিন্তু শকুন্তলা ভাবতেও পারেনি যে দেশের ওই মহাসংকটের সময়ও ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা তাকে খুঁজে বেড়াচ্ছিল। স্থানীয় এক ইনফরমারের কাছ থেকে পুলিশ শকুন্তলার বিষয়টা জানতে পারে। যেহেতু আগেও শকুন্তলা 2 বার পুলিশের নাকের ডগা দিয়ে পালিয়ে গিয়েছিল, তাই পুলিশ এবার যথাযথ সাবধানতা অবলম্বন করে অ্যাকশনে নামে। প্রায় 15 দিন ধরে ক্রাইম ব্রাঞ্চের 8 জন অফিসার ছদ্মবেশে শকুন্তলার সমস্ত গতিবিধির ওপর নজরদারি চালায়। আর তারপর 2021 সালের 18 জুলাই রাতে শকুন্তলার সেই আত্মীয়ের বাড়িতে অতর্কিত হানা দেয় পুলিশ। এবার আর শকুন্তলা পালানোর কোনো পথ খুঁজে পায় না। আলওয়ার থেকে গ্রেপ্তার করে সোজা দিল্লিতে আনা হয় তাকে। পুলিশের কাছে এবার নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নেয় শকুন্তলা। ফলে রবি কুমারের হত্যার ষড়যন্ত্রে শকুন্তলার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে পুলিশ। আর তারপর কমল আর গণেশের মতোই জেলবন্দি জীবন কাটছে শকুন্তলার। আজকের এই কাহিনীতে আপাত দৃষ্টিতে রবি কুমারের খুনের পেছনে শকুন্তলা আর কমল সিংলা দায়ী হলেও পরোক্ষভাবে শকুন্তলার পরিবারও কিন্তু এই খুনের পিছনে সমানভাবে দোষী। কারণ শকুন্তলা কমল সিংলাকে খুব ভালোবাসত, আর কমল সিংলাও আর্থিকভাবে প্রতিষ্ঠিত ছিল এবং তারা দুজন একই ধর্মের ছিল। কিন্তু শকুন্তলার পরিবার শুধুমাত্র উঁচু জাত আর নিচু জাতের ভেদাভেদ করতে গিয়ে শকুন্তলাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। এই খোঁট থেকে শকুন্তলার কমল সিংলা নিরপরাধ রবিকে নৃশংসভাবে খুন করার মতো ভয়ানক পরিকল্পনা করে ফেলে। আর এদের কারণেই নিরপরাধ রবির বাবা মা সন্তান হারানোর অসহ্য যন্ত্রণা নিয়ে এই 15টি বছর ঘুরে বেড়াচ্ছে। তবে সবশেষে আমরা চাইব শকুন্তলা, কমল সিংলার, গণেশের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। তো এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন এবং আমার পরিবারের নতুন সদস্য হতে পারেন। তো আজ এখানেই শেষ করছি। আবার ফিরব কোনো এক অপরাধের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।